বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য মোতাবেক আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত গণভোট। অন্তর্বর্তী সরকার এই গণভোটকে সাংবিধানিক গণভোট নামে অভিহিত করছে। গণভোটের ইতিহাস এই উপমহাদেশে নতুন নয়। 1947 সালের 6 এবং 7 জুলাই অবিভক্ত ভারতের আসাম প্রদেশের সিলেট জেলায় অনুষ্ঠিত হয় উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণভোট। সে সময় ভারত বিভক্তির প্রাক্কালে সিলেট জেলা ভারত নাকি পাকিস্তানে যোগ দেবে তা নির্ধারণের জন্য গণভোটের আয়োজন করা হয়। ব্রিটিশ শাসনামলে সিলেট ভৌগোলিকভাবে বাংলার অংশ হলেও প্রশাসনিকভাবে এটি আসাম প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। ভারত বিভক্তির ঘোষণা আসার পর প্রশ্ন ওঠে, সিলেট কোথায় যাবে? সেখানেই জন্মে এক বৃহৎ প্রশ্নের, আসাম এবং সিলেট দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের সুযোগ সন্ধান করতে গেলে আমাদেরকে যেতে হবে ইতিহাসের আর একটু পেছনে। 1874 সালের আগে সিলেট ঐতিহাসিকভাবে ঢাকা বিভাগের অংশ ছিল, কিন্তু 1874 সালে ব্রিটিশরা নবগঠিত আসাম প্রদেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার জন্য সিলেটকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে আসামের সাথে যুক্ত করে। সিলেটের মানুষ শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল, কারণ তাদের ভাষা, সংস্কৃতি এবং খাদ্যাভ্যাস ছিল বাঙালিদের মতো, অহমিয়াদের মতো নয়। আসামের স্থানীয় নেতৃত্ব অর্থাৎ অহমিয়া হিন্দুরা সব সময় ভয় পেত যে সিলেট যদি আসামে থাকে তবে সংখ্যাধিক্যের কারণে বাঙালিরাই সেখানে রাজনীতি ও চাকরিতে আধিপত্য বিস্তার করবে। এরও আগে 20 শতকের শুরুর দিকে পূর্ববঙ্গ, বিশেষ করে ময়মনসিংহ থেকে প্রচুর ভূমিহীন কৃষক আসামের খালি জমিতে বসতি স্থাপন করতে শুরু করে। একে কেন্দ্র করে আসামে লাইন সিস্টেম বা জাতিগত বিভাজন তৈরি করা হয়। স্থানীয় অহমিয়া নেতারা এই অভিবাসনকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করতেন। এইদিকে সিলেটের মানুষ নিজেদের আসামের পরিচয় দিতে কুণ্ঠিত ছিল এবং পুনরায় বাংলার সাথে যুক্ত হওয়ার জন্য কয়েক দশক ধরে আন্দোলন চালিয়ে আসছিল। দেশভাগের সময় তাই আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী মনে করেছিলেন সিলেটকে পাকিস্তানের হাতে ছেড়ে দিলে আসাম একটি অহমিয়া প্রধান ও বাঙালি প্রভাবমুক্ত প্রদেশে পরিণত হবে। মজার ব্যাপার হলো, ভারতের কেন্দ্রীয় কংগ্রেস নেতারা সিলেটকে ভারতের অংশ হিসেবে চাচ্ছিলেন। অবশ্য মুসলিম লীগ সিলেটকে পাকিস্তানের অংশ হিসেবে চাচ্ছিল। তাদের যুক্তি ছিল, মুসলিম প্রধান জেলা হিসেবে সিলেট অবশ্যই পাকিস্তানের অংশ হবে। দেশভাগ যখন নিশ্চিত হয়ে যায় তখন ব্রিটিশরা উপলব্ধি করে যে সিলেটকে কোনো একটি পক্ষের ওপর চাপিয়ে দিলে সেখানে গৃহযুদ্ধ বা দীর্ঘমেয়াদী দাঙ্গা হতে পারে। আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী সরাসরি মাউন্ট ব্যাটেনকে বলেছিলেন যে তারা সিলেটকে রাখতে চান না। এই অচলাবস্থা নিরসনে ব্রিটিশরা গণভোট বা রেফারেন্ডামের পথ বেছে নেয়। ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় যে আমলারা নয়, বরং সিলেটের মানুষ নিজেই ঠিক করবে তারা কোথায় যাবে। এটি ছিল ব্রিটিশদের পক্ষ থেকে বিরোধ মেটানোর চূড়ান্ত এবং কার্যকর পদক্ষেপ। মাউন্ট ব্যাটেন H.C. স্টার্ককে এই ভোট পরিচালনার কমিশনার হিসেবে নিয়োগ দেন। এই ঐতিহাসিক দ্বন্দ্বের সমাধানের পথ খুলে যায় 6 এবং 7 জুলাই 1947 সালে। ভোটারদের সামনে দুটি বিকল্প ছিল, পাকিস্তানে থেকে যাওয়া অথবা ভারতে থেকে যাওয়া। পাকিস্তানের পক্ষে কুড়াল এবং ভারতের পক্ষে প্রতীক ছিল ঘর। গণভোটকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। গণভোটের আগে সিলেটে ব্যাপক প্রচারণা চলে। মুসলিম লীগের পক্ষে মাওলানা ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং সিলেটের স্থানীয় নেতারা গ্রামে কুড়াল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে ভারতের পক্ষে থাকা নেতারা ঘর মার্কায় ভোট চাইতে গিয়ে মূলত অমুসলিম এবং চা শ্রমিকদের ভোট টানার চেষ্টা করেন। প্রায় 77.33% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন সেই ভোটে। ভোট গ্রহণের 5 দিন পর অর্থাৎ 1947 সালের 12 জুলাই ঘোষিত হয় ফলাফল। পাকিস্তানের পক্ষে ভোট পড়ে 2,39,619 এবং ভারতের পক্ষে ভোট পড়ে
১,৮৪,০৪১। পার্থক্য হয় ৫৫,৫৭৮ ভোট। গণভোটের ফলাফল আসার পর সীমানা চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয় স্যার সিরিল র্যাডক্লিফকে। ব্রিটিশদের এই পদক্ষেপটি ছিল কিছুটা বিতর্কিত, যদিও গণভোটে পুরো সিলেট পাকিস্তানের পক্ষে রায় দিয়েছিল। ব্রিটিশরা আসাম ও বাংলার মধ্যে ভারসাম্য বজায় রাখতে এবং কৌশলগত কারণ দেখিয়ে সিলেটের গুরুত্বপূর্ণ ৩.৫টি থানা ভারতের আসামে রেখে দেয়। এটি তৎকালীন মুসলিম লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল। এই গণভোটের মাধ্যমেই আজকের সিলেট বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশদের প্রাথমিক পদক্ষেপগুলো বেশ সমস্যা জন্ম দিয়েছিল, কিন্তু ১৯৪৭ সালে তারা গণভোটের মাধ্যমে জনগণের হাতে সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়ে সেই দীর্ঘ সংঘাতের একটি চূড়ান্ত পরিসমাপ্তির আনার চেষ্টা করে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটেও রাষ্ট্র সংবিধান সংস্কারের সিদ্ধান্তের ভার জনগণের হাতে ছেড়ে দিয়েছে। ১৯৪৭ সালের সিলেট গণভোট যেমন সিলেটের মানুষের পরিচয় নিশ্চিত করেছিল, ২০২৬ সালের গণভোটও তেমনি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রের স্বরূপ কেমন হবে তা নির্ধারণ করে। উভয় ক্ষেত্রে একটি রাষ্ট্রের বড় পরিবর্তনের সন্ধিক্ষণে জনগণই ক্ষমতার মালিক, এই বার্তাটি প্রতিফলিত হচ্ছে।